আসসালামু আলাইকুম। এমার্জিং স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র আহ, আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আলোচনা করতেছিলাম, নবম অধ্যায়। তো আজকে আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী সম্পর্কে জানবো এবং বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ছক কিভাবে কাটতে হয় সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো। আশা করি আজকের পাঠ শেষে তোমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম তোমাদের হয়তো মনে আছে। আমরা এক ধাপ বিশিষ্ট অঙ্ক করছিলাম লাস্ট ক্লাসগুলোতে। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তো আজকে আমরা করব বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। তো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী এবং বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী দুইটা একই রকম না, একটু পার্থক্য আছে। আমরা যখন এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী করছি তখন হয়তো আমরা খেয়াল করছি যে এক ধাপে আমাদের নিট আয়টা বের হয়েছে এক ধাপে, অর্থাৎ এখানে আমাদের টোটাল সেবা আয় থেকে আমরা সেবা ব্যয়টা বাদ দিছি এবং এভাবে আমাদের নিট আয়টা বের হয়েছে। তো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আসলে আমাদের কয়েকটা ধাপ পেরোনোর পরে আমাদের নিট লাভটা বের হয়। তো এখানে আমরা প্রথম ধাপে মোট লাভ বের করি, দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা বের করি, আর তৃতীয় ধাপে গিয়ে আমরা নিট লাভটা বের করি। তাহলে আমরা যদি দেখি যে এক ধাপে কিন্তু আমরা একসাথে নিট আয়টা বের করতাম, নিট আয়টা এক ধাপে বের করতাম, অর্থাৎ সেবা আয় থেকে আমরা সেবা ব্যয় বাদ দিতাম। বাট এখন আমরা যে কথাটা তোমাদের মাত্র বললাম যে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মূলত তিনটা ধাপে গিয়ে শেষে নিট লাভটা বের হয়। প্রথম ধাপে বের হয় মোট লাভ, পরের ধাপে পরিচালন মুনাফা এবং শেষের ধাপে নিট লাভ। এই কারণে এটাকে বলা হয় বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। আমরা হয়তো জেনেছি যে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী এটা ব্যবহার হয় সেবামূলক প্রতিষ্ঠানে, অর্থাৎ বিভিন্ন কনসালটেন্সি ফার্ম, অডিট ফার্ম, ল ল ল ল এজেন্সি, ওকালতি সেবা যারা দেয় উকিল তারা এটা ইউজ করে, বা বিভিন্ন মেডিকেল মেডিকেলের ডক্টর, তারা ডায়াগনস্টিক সেন্টার, তারা মেডিকেল সেবা দেয়, তারাও এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী ব্যবহার করে। বাট বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী এটা ব্যবহার করে উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ যারা সরাসরি পণ্য কেনা বেচার সাথে জড়িত, ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এজন্য উদ্দীপকে যদি ক্রয় বিক্রয় থাকে দেন আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী ব্যবহার করব, আর ক্রয় বিক্রয় না থাকলে সেবা জাতীয় প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করব। তো আমরা লাস্ট লেকচারগুলোতে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী ছক তৈরি করা বা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আমরা বিস্তর জেনেছি। তো আমরা আজকে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করা শিখব, অর্থাৎ কিভাবে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা যে জটিল কিছু বিষয়টা কিন্তু তা না। আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারব। তো এখানে আমাদের ছক কাটতে হবে। তো এখানে আমরা টাকার ঘর আমরা এখানে তিনটা নেব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো আমি তিনটা টাকার ঘর নিচ্ছি, তোমরা খেয়াল করো।
ওকে, উপরে আমরা নাম দিব। তো আমাদের ধরো এখানে আমরা জাস্ট নামটা দিলাম রহিম ব্রাদার্স, বিশদ আয় বিবরণী। তো অনেক সময় এই বিশদ আয় বিবরণী লিখে পরে ব্র্যাকেটে আংশিকও লেখার প্রয়োজন হতে পারে। যদি আমাদের শুধু একটা ধাপ করতে বলে, অর্থাৎ মোট লাভ নির্ণয় করো, বা যদি বলে পরিচালনা মুনাফা নির্ণয় করো, পরিচালন মুনাফা, অর্থাৎ শেষ পর্যন্ত যদি আমাদের করা না দরকার হয়, সেক্ষেত্রে আমরা আংশিক লিখব, কিন্তু এটা সচরাচর কম আসে। আচ্ছা, তারিখটা আমরা কি দেব? আমরা আগে যেরকম তারিখ দিয়েছি সমাপ্ত বছরের জন্য এক ধাপের ক্ষেত্রে, এখানেও সেম একই বিষয়। তবে একটা বিষয় হলো এই আয় বিবরণী, এটা দুইটা তারিখের ক্ষেত্রে দুইটা ভেরিয়েশন হতে পারে। একটা হলো ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি 1 থেকে 31শে ডিসেম্বর, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আর একটা ইয়ার আছে যেটাকে আমরা বলি ফিসকাল ইয়ার, আর্থিক বছর, যেটা হলো জুলাই 1 থেকে 30শে জুন, সেক্ষেত্রে লিখতে হবে 30শে জুন সমাপ্ত বছরের জন্য। তো নর্মালি সাধারণত এটা ক্যালেন্ডার ইয়ার বা পঞ্জিকা বর্ষই হয়, তাই আমরা নর্মাল যেটা সেটাই লিখতেছি। সমাপ্ত বছরের জন্য এটাই আসলে কমন বেশি আসে, সেই জিনিসটাই আসলে লিখলাম। যেটা আসলে বেশি আসে সেইটাই আসলে আমি লেখার চেষ্টা করলাম আর কি। তো এখানে আমরা এখন বিবরণ লিখবো। আর টাকার ঘর তিনটা দিছি কারণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, অর্থাৎ যত সমন্বয় থাকবে তত বাম পাশে সরবে। আর ফাইনাল ঘরে হলো ফাইনাল টাকা, ফাইনাল ঘরে হলো ফাইনাল টাকা। তো এই অঙ্কটা শুরু হবে নিট বিক্রয় দিয়ে, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর এই অঙ্কটা শুরু হবে নিট বিক্রয় দিয়ে। নিট বিক্রয়, নিট বিক্রয় কেন লিখলাম? নিট বিক্রয় বলতে বোঝাচ্ছে এখানে বিক্রয়ের সাথে জড়িত অন্যান্য যে আইটেম থাকতে পারে, যেমন বিক্রয় আছে 1 লাখ, কিন্তু সেখানে বিক্রয় ফেরত থাকতে পারে, সেটা বাদ যাবে। বিক্রয় বাট্টা থাকতে পারে, সেটা বাদ যাবে। অলিখিত বিক্রয় থাকতে পারে, সেটা যোগ হবে। বিনা লাভে বিক্রয় থাকতে পারে, সেটা বাদ যাবে। বিক্রয় ভ্যাট থাকতে পারে, সেটা বাদ যাবে। তো এই বাদটা এখানেই আমরা দেখাবো মূলত, কিন্তু আমি এখন দেখাচ্ছি না। এটা আমি যখন অঙ্ক করানো শুরু করব তখন তোমরা বুঝতে পারবে। তো ধরো নিট বিক্রয় আছে 1 লাখ, ধরলাম আর কি, এটা যোগ বিয়োগ করে বের করব। তো বিক্রয় থেকে আমরা বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মূলত আমাদের মোট লাভ বের হবে, প্রথম ধাপটা বের হবে। এখন প্রশ্ন হলো বিক্রিত পণ্যের ব্যয় কি অঙ্কে সরাসরি দেওয়া থাকবে? না, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে না, আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাও বের করতে হবে। কিভাবে বের করব? তিনটা জিনিস দরকার। প্রথমে দরকার প্রারম্ভিক মজুত পণ্য, এরপর দরকার নিট ক্রয়, এরপর দরকার প্রত্যক্ষ খরচ। এই তিনটা আইটেম পাইলে আমরা মূল বিক্রিত পণ্যের ব্যয়ের দিকে যেতে পারবো। সেই তিনটা আইটেম কি? প্রথমে হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের তারিখ থাকবে 1/1/2011, বছরের শুরু। 1/1 মানে হলো জানুয়ারি মাসের 1 তারিখ। আর এক ধরনের মজুত পণ্য আছে যেটাকে বলা হয় সমাপনী মজুত পণ্য, যেটার তারিখ থাকবে 31/12। নিট ক্রয় বলতে বোঝাচ্ছে ক্রয়ের সাথে তো আরো আইটেম জড়িত থাকতে পারে সমন্বয়, যেমন অলিখিত ক্রয় থাকলে যোগ হয়, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বাদ হয়, বিনা লাভে পণ্য বিক্রয় থাকলে বাদ হয়। এরপর হতে পারে
তোমার ক্রয় ফেরত থাকলে বাদ যাবে, ক্রয় বাট্টা থাকলে বাদ যাবে, এরপর আরো হতে পারে ক্রয় ভ্যাট থাকলে বাদ যাবে। অর্থাৎ এই ক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল কিছু যোগ বিয়োগ করার পর ফাইনাল যে টাকাটা থাকবে সেটাকে আমরা বলবো নেট ক্রয়। এরপর আসে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ মানে হলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত খরচ, যেই খরচ ছাড়া উৎপাদন হয় না। যেমন মজুরি, শ্রমিককে মজুরি না দিলে তো তোমার ব্যবসা প্রতিষ্ঠানই থাকবে না, উৎপাদন কে করবে? ক্রয় পরিবহন, কাঁচামাল আনয়ন খরচ, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হলো প্রত্যক্ষ খরচ। ধরো প্রারম্ভিক মজুত পণ্য আছে 30,000, ক্রয় আছে ধরো ক্রয় মনে করো আছে 10,000, সেখান থেকে ক্রয় ফেরত আছে ধরো 2,000। জাস্ট আমরা এটা অঙ্কের খাতিরে বললাম আর কি। তাহলে আমাদের নিট ক্রয় কত হবে? 8,000। প্রত্যক্ষ খরচ ধরো মজুরি আছে, একটাই প্রত্যক্ষ খরচ আছে ধরো মজুরি 2,000। তাহলে আলটিমেট আমাদের এই তিনটা অংশ থেকে যে টাকাটা আসে এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যে তিনটা আইটেম আমরা যদি এখন যুক্ত করি তাহলে যে রেজাল্টটা আসবে এইটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যে 40,000 আমাদের বের হইলো এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। মাত্র যে রেজাল্টটা আমরা এই যে বের করলাম 40,000, এটাকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা এখন বাদ দেব সমাপনী মজুত পণ্য, তাহলেই আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা বের হবে। তাহলে তিনটে আইটেম যোগ করলাম। কোন তিনটে আইটেম? প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচ। এরপর ওখান থেকে আমরা এখন বাদ দিচ্ছি কি? সমাপনী মজুত পণ্য বাদ দিচ্ছি। ধরো সমাপনী মজুত পণ্য আছে 10,000, এটা তো আমাদের অঙ্কে দেওয়াই থাকবে কত টাকা, এবং সমাপনী মজুত পণ্যের তারিখ থাকবে 31/12 বছরের শেষে। তাহলে শিক্ষার্থীরা 40,000 থেকে যদি আমরা 40,000 থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য 10,000 বাদ দেই, তাহলে এখন যে রেজাল্টটা আমরা পাইছি 30,000, এটাই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাইছি, আর বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিন্তু মাত্র পাইলাম, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, কিন্তু মাত্র পাইলাম এই যে বিক্রিত পণ্যের ব্যয়। এবং এইটার আগে কি আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের আগে কি দেওয়া আছে? বাদ। তাই এটা কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়ের আগে আমাদের বাদ চিহ্ন হবে, অর্থাৎ এটা মাইনাস ফিগারে হবে, যেহেতু এটা মাইনাস আগে আছে। তাহলে আমরা বিক্রয় আমাদের আছে, আমাদের 1 লাখ, আর এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে 30,000। তো আমরা বিক্রয় থেকে এখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। 1 লাখ থেকে 30,000 যদি আমাদের বাদ দেই তাহলে অ্যান্সার বের হবে 70,000। এই যে 70,000 বের হইল, এইটার নাম হইল মোট লাভ। এটার নাম হলো মোট লাভ। তো এই যে যেটা বের করলাম এটা হলো প্রথম ধাপ। আমরা কিন্তু বার করব নিট লাভ। বিশদ আয় বিবরণী দিয়ে আমরা কি বের করব? নিট লাভ। এটা আমাদের প্রথম ধাপে বের হলো মোট লাভ। প্রথম ধাপ বের হলো। এখন এই মোট লাভের সাথে আমরা পরিচালন আয় যোগ করব। পরিচালন আয় যোগ হবে, আর পরিচালন ব্যয় বাদ হবে। মোট লাভের সাথে পরিচালন আয় যোগ হয় আর পরিচালন ব্যয়টা বাদ হয়। মোট লাভের সাথে পরিচালন আয় যোগ হবে, পরিচালন ব্যয় বাদ হবে। ধরো পরিচালন আয় আছে 15,000 টাকা, আর পরিচালন ব্যয় আছে ধরো
5,000 টাকা। তো মোট লাভের সাথে পরিচালন আয় যোগ দিছি, পরিচালন ব্যয় বাদ দিছি। তাহলে এখন যদি আমরা যোগ বিয়োগ করি, এখন একটা মান আমরা পাবো, আমরা 80,000 টাকার একটা মান পাবো। এই যে আমরা 80,000 টাকার একটা মান পাইলাম, এইটার নাম হলো পরিচালন মুনাফা। এইটার নাম হলো পরিচালন মুনাফা। এই আমাদের 2 নাম্বার ধাপ বের হলো, এটা হলো পরিচালন মুনাফা। এই কিন্তু দ্বিতীয় ধাপে আমাদের দ্বিতীয় ধাপটা বের হলো, পরিচালন মুনাফা। দ্বিতীয় ধাপ আমাদের বের হলো। আমরা কিন্তু 2টা ধাপ বের করছি। এখন এই পরিচালন মুনাফার সাথে একটু আগে আমরা কি করছিলাম, পরিচালন আয় যোগ করছি, পরিচালন ব্যয় বাদ দিছি না? তো এখন আমরা যে কাজটা করব, আমরা অপরিচালন আয় যোগ করব আর অপরিচালন ব্যয় বাদ দেব। এখন এই অপরিচালন আয় শব্দটা আগে আমরা বলতাম, কিন্তু এখন এটার নাম হয়ে গেছে অন্যান্য আয়। এখন আর কেউ অপরিচালন আয় বলে না, এটার নাম হয়ে গেছে অন্যান্য আয়। অন্যান্য আয়, আর এটার নাম হয়ে গেছে অন্যান্য ব্যয়। বিষয়টা একই, ওই অপরিচালন আয় অপরিচালন ব্যয়ের মতোই। ধরো অন্যান্য আয় আমাদের আছে 25,000, অন্যান্য আয় আমাদের মোট আছে 25,000, আর অন্যান্য ব্যয় আছে ধরো 5,000। তাহলে এখন যদি আমরা আবার যোগ বিয়োগ করি শিক্ষার্থীরা, তাহলে ফাইনালি এখন আমরা যেটা পাবো, এখন আমরা যেই অ্যামাউন্টটা পাবো এখান থেকে 1 লাখ টাকা আসবে। এখন যে অ্যামাউন্টটা আমরা বের করছি এখান থেকে, এই অ্যামাউন্টটার নাম হলো নেট লাভ। তৃতীয় ধাপে আমাদের এই নেট লাভটা বের হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়টা ধাপ এখানে পাইলাম? প্রথম ধাপে পাইলাম মোট লাভ 70,000, দ্বিতীয় ধাপে পাইলাম পরিচালন মুনাফা 80,000, আর শেষ ধাপে আমরা পাইলাম যেটা আমাদের দরকার, নেট লাভ 1 লাখ। তাহলে এই যে 3টা ধাপ ব্যবহার করে শেষে গিয়ে আমরা নেট লাভ পাইলাম। এই 3টা ধাপ একাধিক ধাপ ব্যবহার করা লাগছে, এই জন্য এটাকে বলা হয় বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এখন তোমাদের মনে প্রশ্ন হইলো যে স্যার, এই অপরিচালন আয় অপরিচালন ব্যয়, পরিচালন আয় পরিচালন ব্যয় কোথায় পাবো, আর একটা হলো অন্যান্য আয় অন্যান্য ব্যয় কোথায় পাবো? তো এটা আমি এখনই দেখাচ্ছি। তো চলো আমরা এগুলো অন্যান্য আয় অন্যান্য ব্যয় কোথায় পাবো বা পরিচালন আয় পরিচালন ব্যয় যে বিষয়গুলো আছে সেটা আমরা একটু দেখি। তো আমরা আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা যেটা দেখবো শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো পরিচালন আয়। তো এই পরিচালন আয় মূলত উপরেরটা আমাদের দরকার নাই, উপরের যে পরিচালন আয় যেটা আছে এটা বিক্রয়, এটা আমাদের দরকার নাই, কারণ হলো বিক্রয় তো আমরা একবার নিয়েই ফেলেছি। তো পরিচালন আয়ের ভিতরে এই 3টাই আইটেম আসে। এই 3টা আইটেমকে মনে রাখার জন্য আমাদের একটা টোটকা মনে রাখতে হবে, ছোট্ট একটা টোটকা মনে রাখতে হবে, সেটা হলো চাবাক। আমরা জাস্ট এইটা মনে রাখবো, চাবাক, সে চুইংগাম চাবাক, ঠিক আছে? সে চুইংগাম চাবাক বা অন্য কিছু চাবাক আমাদের কিছু আসে যায় না, জাস্ট আমরা মনে রাখবো চাবাক। চাবাকে কি হয়? চালানি কারবারের মুনাফা বাতে হয় বাট্টা প্রাপ্তি, কতে হয় কমিশন প্রাপ্তি। চালানি মুনাফা, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এই চাবাক, এই 3টে আইটেমই মূলত পরিচালন আয়ের ভিতরে আসে। এখন আমরা দেখব পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আইটেম যায়। পরিচালন ব্যয়ের ভিতরে অনেক আইটেম আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ পরিচালন আয়ের ভিতরে অনেক আইটেম। তো এই পরিচালন
ব্যয়ের ভিতরে প্রথম যে অংশটা প্রত্যক্ষ খরচ, যেটা আমি তোমাদেরকে বলছি যে প্রত্যক্ষ খরচের ভিতরে কি কি যাবে। পণ্য ক্রয়, এটা তো প্রত্যক্ষ খরচ আছেই, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, ডক চার্জ, এগুলো সব প্রত্যক্ষ খরচ। অর্থাৎ মোট লাভ নির্ণয় করার আগে ওই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ প্রত্যক্ষ খরচ আমরা দিছি না, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, এরপর যে প্রত্যক্ষ খরচ, এই হলো সেই প্রত্যক্ষ খরচ। আর মূল যে পরিচালন ব্যয়, যেটা আমরা দেখেছিলাম, সেই মূল পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আইটেম যায়, অনেক আইটেম আছে। আমরা যদি আইটেমগুলো দেখি, পরিচালন ব্যয় বলতে বোঝাচ্ছে যেগুলো ব্যবসা পরিচালনার সাথে সরাসরি পরোক্ষভাবে জড়িত, যেটাকে আমরা বলি পরোক্ষ পরিচালন ব্যয়। আর যেই পরিচালন ব্যয়গুলো সরাসরি জড়িত সেটাকে আমরা সরাসরি প্রত্যক্ষ খরচ নামে বলি, আর বাকিগুলো হলো পরোক্ষ পরিচালন ব্যয়, যেটা আমরা ওই যে পরিচালন ব্যয় নামে যেগুলো বাদ দিয়েছিলাম। যেমন হতে পারে বেতন, ভাড়া, বিক্রয় পরিবহন, মণিহারি, ডাক ও তার, বিমা খরচ, অফিস খরচ, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা মানে দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে না, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, রপ্তানি শুল্ক। আমদানি শুল্ক যদি থাকতো সেটা কিন্তু প্রত্যক্ষ খরচে যাবে, এই যে আমদানি শুল্ক। আর রপ্তানি শুল্ক যায় পরিচালন ব্যয়। কর ও বিকর, আপ্যায়ন খরচ, সাধারণ খরচ, দেনাবাট্টা সঞ্চিতি, অবচয়, ইজারা সম্পত্তি, সুনামের অবলোপন, বাট্টা প্রদান, প্যাকিং খরচ, এগুলো সব হলো পরিচালন ব্যয়ের ভিতরে যাবে। অর্থাৎ এইটা আমি যদি একটু তোমাদেরকে দেখাই, পরিচালন ব্যয় বলতে আমি কোনটাকে মিন করছি, এই যে পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয়ের ভিতরে যাবে নিচের অংশগুলো। আর প্রত্যক্ষ খরচ যেগুলো সেটা তো উপরের অংশটা, সেটা তো তোমাদেরকে আমি একটু আগেই দেখাইছিলাম। যাই হোক, তাহলে বুঝতে পারছো বিষয়টা। এইটা হলো আমাদের পরিচালন ব্যয়, এই অংশটা। আর উপরেরটা হলো আমাদের প্রত্যক্ষ খরচ। ওকে, এখন আসো অপরিচালন আয়। অপরিচালন আয় আগে আমরা বলতাম, বাট এটার এখন নাম হয়েছে অন্যান্য আয়। আগে আমরা বলতাম অপরিচালনা আয়, বাট এখন এটার নাম হয়েছে অন্যান্য আয়। তো এই অন্যান্য আয়ের ভিতরেও বেশ অনেকগুলো আইটেম আছে। আমরা যদি দেখি কি কি আইটেম আছে, প্রাপ্ত বাড়ি ভাড়া, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, সুদ প্রাপ্তি আর কি, উত্তোলনের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, শেখানবের সেলামি, সম্পদ বিক্রয়জনিত মুনাফা ইত্যাদি। অর্থাৎ যেগুলো সরাসরি ব্যবসা পরিচালনা করে এই আয়গুলো করা যায় না। যেমন তুমি বিক্রি করলে কিন্তু সরাসরি আয় হবে, বাট্টা, কমিশন, এগুলো কিন্তু পরিচালনা আয় বলতে সরাসরি এগুলো বোঝাচ্ছে। বাট অন্যান্য আয় মানে তুমি ব্যবসার একটা অংশ ভাড়া দিছো, তুমি ব্যাংকে জমা রাখছো, সেখান থেকে সুদ পাইছো, তুমি কোথাও বিনিয়োগ করছো, সেখান থেকে সুদ পাইছো, এটা সরাসরি ব্যবসার সাথে জড়িত না। এই কারণে এটাকে বলা হয় অন্যান্য আয় বা অপরিচালনা আয়। এখন আমরা দেখব অপরিচালনা ব্যয়। আমরা কিন্তু পরিচালন ব্যয় দেখেছি, এখন দেখব অপরিচালন ব্যয়, অর্থাৎ যেটা সরাসরি ব্যবসা পরিচালনা করতে গিয়ে এই খরচ হয় না। এটা অবশ্য এটার এখন বর্তমান নাম হলো অন্যান্য ব্যয়। আগে আমরা এটাকে অপরিচালন আয় নামে বলতাম, ব্যয় নামে বলতাম, কিন্তু এটার এখন নাম হয়েছে কি, অন্যান্য ব্যয়। যেমন মূলধনের সুদ, ঋণের সুদ, কমিশন প্রদান, শিক্ষানবিশ ভাতা, অগ্নিবিনষ্ট ক্ষতি, নগদ টাকা চুরি, বিবিধ ক্ষতি, ব্যাংক চার্জ, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা হলো অন্যান্য ব্যয়, মানে অপরিচালন ব্যয়। তাহলে আমরা যে চারটা ক্যাটাগরি, শিক্ষার্থী বন্ধুরা, চারটা যে আমার ক্যাটাগরি, সেই চারটা ক্যাটাগরি এখান থেকে পেলাম। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটু এটা ভেঙে ভেঙে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে পরিচালন আয় দেখেছি এবং অন্যান্য আয়ও দেখেছি। এরপর আমরা মাত্র দেখলাম যেগুলো পরিচালন ব্যয় আমরা দেখেছি, যেটা পরোক্ষ পরিচালন ব্যয়, কারণ প্রত্যক্ষ পরিচালন ব্যয় তো এখানে চলে আসবে। আর অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় আমরা দেখেছি। তো এগুলো যোগ বিয়োগ করলেই ফাইনালি আমরা আমাদের যে নিট লাভ, যেটা আমাদের আসলে অঙ্ক করার দরকার ছিল সেটা। তো তোমরা এখানে একটা স্ক্রিনশট নিতে পারো, যেহেতু এখানে সব খরচগুলো একসাথে গুছানো আছে, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবা।
তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই বা টেনশন করার কিছু নাই যে অঙ্কগুলা কিভাবে করব বা এত কিছু মনে রাখা কি আমাদের পক্ষে সম্ভব হবে, এগুলো নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নাই বা এগুলো নিয়ে তোমাদের কষ্ট পাওয়ার কারণ নাই যে এগুলো পারবো কিনা। আসলে যখন আমরা অঙ্ক করা শুরু করব শিক্ষার্থীরা, তখন দেখবা এগুলো আমাদের জন্য আরো সহজ এবং ইজি হয়ে যাবে। তো এখন আমরা একটা উদ্দীপক দেখি, আমরা একটা উদ্দীপক, বোর্ডের একটা উদ্দীপক এটা, ফারজানা অ্যান্ড সন্স। আমি একটু বড় করেই পড়ি, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। ফারজানা অ্যান্ড সন্সের 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিলের কিছু তথ্য দেওয়া আছে। ক্রয় ও বিক্রয়, ক্রয় হলো 33,000, বিক্রয় হলো 85,000। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 23,000, আসবাবপত্র 20,000, উত্তোলন দেওয়া আছে 16,000 এবং মূলধন দেওয়া আছে 60,700। বেতন দেওয়া আছে 12,000, অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 এবং 3,600। প্রাপ্য ভাড়া দেওয়া আছে 34,500, প্রাপ্য হিসাব আর কি, ভাড়া দেওয়া আছে 8,000। কর ও অবিকার 2015 সালের 31শে মার্চ 800 দেওয়া আছে, দুই পাশের যোগ্য দেওয়া আছে। সমন্বয়, সমাপনী মজুত পণ্য 20,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। মাসিক বেতন প্রদানের হার 1,500 এবং ভাড়া 8 মাসের প্রদত্ত হয়েছে। তার মানে বেতন আমাদের 1,500 টাকা প্রতি মাসে, আর ভাড়া 8 মাসের দেওয়া হয়েছে, মানে 4 মাসের বকেয়া আছে। ক্রয়ের মধ্যে 500 টাকার মণিহারি ও বিক্রয়ের মধ্যে 2,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে বন্ধুরা, প্রত্যেকটা সমন্বয় কিন্তু 2 বার করে যাবে। প্রত্যেকটা সমন্বয় কয়বার করে যাবে? 2 বার করে। আমি যদি তোমাদের এখানে একটু বুঝাই, এটা একটু ভেঙে ভেঙে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে আরো ইজি হবে। মাত্র তোমাদেরকে আমি বললাম যে প্রত্যেকটা সমন্বয় 2 বার যাবে। যেমন ধরো এই সমন্বয়টাই আমরা দেখি, ক্রয়ের মধ্যে মণিহারি 500 অন্তর্ভুক্ত আছে। তাহলে এই যে ক্রয় আছে আমাদের, ক্রয় 33,000, এখান থেকে মণিহারিটা বাদ যাবে। ওকে, আবার মণিহারি একটা আলাদা খরচ, তাহলে 2 বার গেল। এখানে আবার বলা আছে বিক্রয়ের ভিতরে 2,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। এটা একটা ভুল হয়েছে, যে ভুলটাকে আমরা বলি নীতিগত ভুল। মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে অন্তর্ভুক্ত করা হলে, বা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে অন্তর্ভুক্ত করা হলে যে ভুলগুলো হয়, সেই ভুলগুলোকে আমরা বলি নীতিগত ভুল। তো এখানে সেই ভুলটাই হয়েছে। তাহলে বিক্রয় থেকে আমরা এই আইটেমটা বাদ দেব। এখানে যেহেতু বিক্রয় আছে, বিক্রয় থেকে আমরা এই 2,000 টাকা বাদ দেব। আবার আসবাবপত্রের সাথে এটা আমরা কি করে দেব? যোগ করে দেব। এটা আবার আসবাবপত্রের সাথে আমরা কি করে দেব? যোগ করে দেব। তো এরপর আমাদের বলা আছে আর একটা সমন্বয়, অনাদায়ী পাওনা 500 টাকা, প্রাপ্য হিসাবের 5% সঞ্চিতি ধরতে বলছে। আমাদের এখানে ক নাম্বার প্রশ্ন বলছে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয় করো। খ হলো উক্ত বছরের মোট মুনাফা নির্ণয় করো, আর গ হলো পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তা আমরা এখানে আজকে শুধু একটাই দেখব, মোট মুনাফাটা নির্ণয় করব। দেখো এখানে কিন্তু দুইটা আমাদের বিশদ আয় বিবরণীর সাথে জড়িত, খ এবং গ। ঠিক আছে, আমরা খ নাম্বারটা আগে করি, মোট মুনাফা নির্ণয় করা শিখি আগে। সব আমরা যদি একসাথে শিখতে যাই আমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আমরা এই জন্য যেটা সহজ সেটাই আগে শিখব। তো আমরা ছকটা আগে আঁকি। টাকার ঘর আমরা এখানে 3টা দিলাম। উপরে আমরা লিখি ফারজানা অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী। তো এখানে আমরা আংশিক লিখব, কারণ আমাদের সম্পূর্ণ অঙ্কটা করতে বলে নাই, শুধুমাত্র মোট লাভ করতে বলছে। আচ্ছা, তারিখ আমরা দেব 2014 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য।
তো প্রথমে আমাদের দরকার বিক্রয়। বিক্রয় আমাদের আছে 85,000 টাকা। তো এটার সাথে যেহেতু সমন্বয় আছে, তাই আমরা মাঝখানের ঘরে লিখব। সমন্বয় না থাকলে আমরা ফাইনাল ঘরে লিখতে পারতাম, যেহেতু সমন্বয় আছে এটা আমরা মাঝখানে লিখলাম। তো এখান থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রয়ের সাথে যে সমন্বয়টা আছে, বিক্রয়ের সাথে একটা সমন্বয় আছে, এই যে সমন্বয়। আর যার সাথে সমন্বয় আছে তুমি আগেই তাকে মার্ক করে রাখবা। ধরো এই যে বিক্রয়ের সাথে সমন্বয় আছে, তুমি ছোট্ট করে এটা মার্ক করে রাখবা বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবা। যখন তুমি সমন্বয়গুলো পড়তে থাকবে তখন তুমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে যার যার সাথে সমন্বয় আছে। তখন অঙ্ক করতে গেলে তোমার এটা ভুল হবে না, না এটার সাথে তো সমন্বয় আছে, মনে পড়ে যাবে। রাইট। তো এখানে আমাদের আসবাবপত্র বিক্রয় বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাই আমরা আসবাবপত্রকে বিক্রয় থেকে বাদ দিয়ে দিলাম। তো বিক্রয়ের সাথে আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, সেটা কত টাকা? 2,000 টাকার। তাহলে আমাদের এখানে নিট বিক্রয়টা বের হবে 83,000। নিট বিক্রয় 83,000। তো বিক্রয় থেকে এখন আমরা বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমাদের প্রথম দরকার প্রারম্ভিক মজুত পণ্য। প্রথমেই আমাদের দরকার প্রারম্ভিক মজুত পণ্য। তো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 23,000। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের আছে 23,000। এরপর আমাদের ক্রয় লাগবে, ক্রয় আছে 33,000। ক্রয়ের সাথে আবার একটা সমন্বয় আছে, তো ক্রয় আমরা লিখি। ক্রয় থেকে বাদ যাবে মনিহারি। তো ক্রয় আমাদের আছে 33,000। যত সমন্বয় থাকবে তত ডান পাশে আসবে। তো মনিহারি আমাদের অন্তর্ভুক্ত আছে ক্রয়ের সাথে 500। তাহলে আমরা যদি এটা বাদ দেই তাহলে আমাদের নিট ক্রয়টা বের হবে 32,500। এটা যেটা বের হলো এটার নাম হলো নিট ক্রয়। তো আমাদের প্রত্যক্ষ খরচ লাগবে। প্রত্যক্ষ খরচের ভিতরে মজুরি থাকতে পারে, ক্রয় পরিমাণ থাকতে পারে, ডক চার্জ, জাহাজ ভাড়া, এগুলো থাকতে পারে। তো এমন কোনো আইটেম আছে কিনা আমাদের খুঁজতে হবে। আমাদের এখানে বেতন আছে, বেতন তো আসলে প্রত্যক্ষ খরচ না। তো আমাদের প্রত্যক্ষ খরচ নাই, আমরা এখানে কোনো প্রত্যক্ষ খরচ দেখতেছি না। তার মানে এগুলো আমরা যোগ করব। তাহলে 55,500 যেটা আমাদের মাত্র বের হইল, সেটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যে মাত্র যেটা বের হইলো এটার নাম কিন্তু আসলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা যেটা বের হইলো এটার নাম হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম কিন্তু আসলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যেটা আমরা মাত্র বের করলাম। তো এখান থেকে আমরা বাদ দেব
সমাপনী মজুত পণ্য, তাহলেই আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। বাদ সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা সমন্বয়ে থাকবে। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, টাকা। তাহলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী মজুত পণ্যটা বাদ দেই, তাহলে যেটা বের হবে সেটাই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, 25,500। 35,500 হবে, এটা 25,500 না, 35,500 হবে। এবং এটার আগে একটা মাইনাস আছে, এই কারণে আমরা একটা মাইনাস দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এখানে যে দুইটা জিনিস দরকার ছিল, বিক্রয় 83,000 আর এই যে বিক্রিত পণ্যের ব্যয় মাত্র আমরা বের করলাম এই বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো আমরা এখন যদি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, বিক্রয় থেকে আমরা যদি এখন এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই, তাহলে আমাদের বের হবে মোট লাভ। আমাদের এখন যেটা বের হবে সেটা হলো মোট লাভ। তাহলে 83,000 থেকে আমরা 35,500 যদি বাদ দেই, তাহলে আমাদের অ্যান্সার বের হবে 47,500। এবং আমরা অঙ্ক এখানে জেড টানবো। জেড টানবো কেন? কারণ আমাদের প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ আমরা যদি প্রশ্নটা দেখি, আমাদের প্রশ্নটা করা হয়েছে শুধুমাত্র মোট লাভ নির্ণয় করার জন্য। তাহলে আমরা মোট লাভ কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলছি। এই হলো আমাদের মোট লাভ 47,500। তো গ নাম্বারটা মূলত যদিও আমাদের আজকের জানার বিষয় না, আমরা আজকে শুধু মোট লাভটা নির্ণয় করা শিখবছিলাম, জানার দরকার ছিল। তারপর আমি বলে দেই পরিচালন মুনাফা, তার মানে মোট লাভের সাথে আমরা এখন পরিচালন আয় যোগ দেবো, পরিচালন ব্যয় বাদ দেবো। পরিচালন আয়ের ভিতরে ছিল চাবাক, চালানি কারবারের মুনাফা, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, একটাও নাই। তো আমরা পরিচালন ব্যয়ে চলে যাব। পরিচালন ব্যয়ের ভিতরে আমাদের আইটেম আছে বেতন। তো এখানে বেতনের মাসিক ভাড়া, বেতনের হার হলো 1500, তার মানে 1500 হলো এক মাসে। আমরা এটা যদি 12 দিয়ে গুণ দিই তাহলে বেতন আসবে 18,000, কিন্তু এখানে বেতন দেওয়া হয়েছে 12,000, তার মানে বেতন বকেয়া আছে 6,000। এরপর ভাড়া আছে 8 মাসের প্রদান করা হয়েছে, এটাও একটা পরিচালন ব্যয়। তার মানে 8 মাসে 8,000, 1 মাসে 1,000, 4 মাসে 4,000 বকেয়া, তার মানে ভাড়া বকেয়া আছে 4,000, টোটাল হলো 12,000। তো এই অবস্থা। এরপর এখানে অনাদায়ী পাওনা আছে, এটা নেব, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, কর ও বিকর আছে, এগুলো নিয়ে আমরা ফাইনালি অঙ্কটা করব। তো আশা করি বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।